হ্যালো স্টুডেন্টস, ভীষণ ডব্লিউবিসিএসের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য মর্নিং ক্লাসে কিন্তু ইকোনমিক্সের ক্লাস 3 নিয়ে হাজির হয়ে পড়েছি। তো মর্নিং ক্লাসে আমরা কিন্তু প্রতিদিন প্রতিটা সাবজেক্টের ওপর কিন্তু প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে থিওরি ক্লাস করছি এবং সেই থিওরির ওপর রাত 9টার সময় আমরা 25টা এমসিকিউ করে কিন্তু ঘুমাতে যাচ্ছি গুড নাইট সিরিজের মাধ্যমে। এইভাবে চলতে যদি থাকে তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা কিন্তু খুবই কমপ্লিট হবে এবং আমাদের যে টার্গেটটা রয়েছে 2 মাসের মধ্যে কিন্তু এই যে যতদিন পরীক্ষাটা পোস্টপন রয়েছে করোনার জন্য, সেই 2 মাসে কিন্তু ডাব্লিউবিসিএস সিলেবাসটা যতটা সম্ভব রিভাইজ করা যায় ততটা আমরা করব। তো আজকে আমরা ইকোনমিক্সের ক্লাস 3তে পড়ব ইনফ্লেশন। ইকোনমিক্সের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি, যেটা আমাদের অর্থনীতির মধ্যে হয়ে থাকে, সেটার ব্যাপারে আজকে ডিটেলসে দেখব। তো মাত্র 30 মিনিটের ভিডিও, 25 থেকে 30 মিনিট। পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করবে না। পিডিএফ তোমরা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো শুধুমাত্র পিডিএফ নিয়ে নিলেই হলো না, তোমরা পুরো ভিডিওটা দেখো। পিডিএফ নিয়ে থাকলে মোবাইলের মধ্যেই পড়ে থাকবে, মাত্র 25 মিনিটের মধ্যেই দেখবে ক্লাসটা তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো কি বলছে, হোয়াট ইজ ইনফ্লেশন। আমরা প্রতিটা কিন্তু টপিক হচ্ছে পয়েন্ট করে করে পড়ব। কি বলছে, হোয়াট ইজ ইনফ্লেশন, অর্থাৎ এই ইনফ্লেশনটা কি বা মূল্য বৃদ্ধিটা অ্যাকচুয়ালি কী। তো আমরা এটা ডিটেলসে দেখব। দেখো প্রথম পয়েন্ট কি বলছে, ইনফ্লেশন ইজ এ রাইজ ইন দ্য জেনারেল লেভেল অফ প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন দ্য ইকোনমি ওভার এ পিরিয়ড অফ টাইম। অর্থাৎ ইনফ্লেশন হলো আমাদের মূল্যর হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ টাকা পয়সা যে অর্থনীতির যেটা আমাদের চলছে সেই অর্থের বৃদ্ধি কিসের, গুড অ্যান্ড সার্ভিস, অর্থাৎ আমাদের বাজারে চলতি যে পণ্য রয়েছে এবং তার সার্ভিসের অর্থটা যদি বেড়ে যায় কোনো ইকোনমির মধ্যে কিছুটা সময় ধরে, সেটাকে বলা হয় ইনফ্লেশন। তারপর কি বলছে, হোয়েন দ্য জেনারেল প্রাইস লেভেল রাইজেস, যখন সাধারণত মূল্য বৃদ্ধি হয়ে যায়, ইচ ইউনিট অফ কারেন্সি বায়েস ফিউয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ একই পরিমাণ কিন্তু যে অর্থ বা টাকা পয়সা যেগুলো আমরা ইউজ করছি, সেই একই পরিমাণ অর্থ কিন্তু খুব কম সংখ্যক পণ্য কিন্তু আমরা কিনতে পারি, মানে কিনতে পারবো। যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তো আমাদের কাছে তো অর্থ যদি লিমিটেড থাকে, সেই পরিমাণ অর্থ দিয়ে কিন্তু আমরা খুবই কম পরিমাণ জিনিস কিনতে পারবো। Therefore, inflation also reflects on erosion of purchasing power of money, অর্থাৎ ইনফ্লেশন বাড়ার জন্য কিন্তু আমাদের যে কেনার ক্ষমতা অর্থাৎ পারচেসিং পাওয়ারটাও কি হয়, হ্রাস হয়ে যায়, অর্থাৎ কমে আসে। তারপর কি বলছে, অ্যাকর্ডিং টু ক্রোথার, অর্থাৎ একজন অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে ক্রোথার, তিনি কি বলেছেন ইনফ্লেশনের সংজ্ঞা হিসাবে, বলছে ইনফ্লেশন ইজ স্টেট ইন হুইচ অফ দ্য ভ্যালু অফ মানি ইজ ফলিং অ্যান্ড দ্য প্রাইস আর রাইজিং, অর্থাৎ ইনফ্লেশন হলো এমন একটা অবস্থা যেখানে অর্থের মূল্যটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং জিনিসপত্রের যে মূল্যটা সেটা কিন্তু বাড়তে থাকে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখব নেক্সট পেজ নাম্বার 2। দেখো, হেয়ার আর সেভারেল ভেরিয়েশনস অন ইনফ্লেশন ইউজড প্রপারলি টু ইন্ডিকেট স্পেসিফিক মিনিংস, অর্থাৎ এইখানে আমাদের যে অর্থনীতিতে অর্থাৎ আমাদের অর্থনীতিতে বিভিন্ন রকমের কিন্তু মুদ্রাস্ফীতি রয়েছে বা মূল্য বৃদ্ধি রয়েছে বা ইনফ্লেশন রয়েছে। তো সেইগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে নিচে দেখব। দেখো প্রথম ধরনের ইনফ্লেশন হচ্ছে, একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে ডিফ্লেশন। ঠিক আছে, ডিফ্লেশনটা কি আমরা দেখব। ডিফ্লেশন ইজ হোয়েন দ্য জেনারেল লেভেল অফ প্রাইস ইজ ফলিং, অর্থাৎ ডিফ্লেশন হলো এমন একটা অবস্থা যখন সাধারণত কোনো হচ্ছে টাকা বা পয়সার মূল্যটা যখন পড়ে যায়। ইট ইজ দ্য অপোজিট অফ ইনফ্লেশন, অর্থাৎ এটা ইনফ্লেশনের কিন্তু উল্টো, অর্থাৎ মুদ্রাস্ফীতির উল্টোটা। ঠিক আছে, যখন এখানে টাকার মূল্যটা হচ্ছে কি হচ্ছে, কমে যাচ্ছে। ওকে, তারপর কি বলছে, অলসো রেফার টু অ্যাজ অ্যান ডিসইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি হওয়ার পরিবর্তে এটা মূল্যর হ্রাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, মূল্যটা হ্রাস হচ্ছে, ওই জন্য এখানে বলা হচ্ছে উল্টোটা, অর্থাৎ অপোজিট বা ডিইনফ্লেশন। দ্য ল্যাক অফ ইনফ্লেশন মে বি অ্যান ইন্ডিকেশন দ্যাট ইকোনমি ইজ উইকেন, এবং এই ইন্ডিকেশনটা অর্থাৎ ল্যাক অফ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যদি না হয় তাহলে এটা কিন্তু মিন করে যে ইকোনমি খুবই দুর্বল হয়ে পড়েছে। তারপর দেখব হাইপার ইনফ্লেশন ইজ ইউজুয়ালি র্যাপিড ইনফ্লেশন ইন ভেরি শর্ট স্প্যান অফ টাইম, অর্থাৎ খুব ছোট একটা সময়ের ব্যবধানে যদি মূল্যের খুব বৃদ্ধি হয়ে যায়, অর্থাৎ কোনো একটা টাকার দাম হয়তো বেশি হয়ে গেল বা কোনো একটা জিনিসপত্রের দাম হয়তো খুব বেশি গেলো, সেটাকে বলা হয় ইনফ্লেশন। অর্থাৎ ইনফ্লেশনটা তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এমন একটা পরিস্থিতি
যেখানে টাকার মূল্যটা খুব বেড়ে গেছে, ঠিক আছে, এবং জিনিসপত্রের মূল্যটাও সেই সাথে কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ আমার কাছে প্রচুর টাকা আছে, অ্যাকচুয়ালি আমার কাছে নয়, গোটা সমস্ত সমাজে সমস্ত জনের কাছে যদি টাকার পরিমাণটা যদি বেড়ে যায়, তারা কী করবে, তারা চেষ্টা করবে আমরা বেশি বেশি জিনিস কিনতে চাই। তো যদি মার্কেটে যদি সেই জিনিসটার পরিমাণ কমে থাকে, তো সেই জিনিসটারও অবশ্যই আবার দাম বাড়বে। তো টাকার পরিমাণের সাথে সাথে আমাদের বাজারে পণ্যেরও দামটা বৃদ্ধি পায়। তো ফলে কী হয়, অর্থের যে পরিমাণটা বা অর্থের মূল্যটা কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। এইটাই হচ্ছে ইনফ্লেশন, যার ফলে কিন্তু প্রচুর দ্রব্য মূল্যের কিন্তু বৃদ্ধি হয়, দ্রব্যমূল্য অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো এইটা হচ্ছে হাইপার ইনফ্লেশন, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে যদি কোনো মূল্যের বৃদ্ধি হয়, অর্থাৎ ইনফ্লেশনটা হয়, সেটা হচ্ছে হাইপার ইনফ্লেশন। ইট এক্সট্রিম কেস দিস ক্যান লিড টু ব্রেকডাউন অফ নেশনস মনিটারি। এবং এই কেসটা হলে যদি হাইপার ইনফ্লেশন হয়, এটা কিন্তু কোনো একটা দেশের কিন্তু মনিটারি সিস্টেমকে কিন্তু একদম ভেঙে দিতে পারে। তারপর নেক্সট আমরা দেখব সিস্টেম উইথ কমপ্লিট লস অফ কনফিডেন্স ইন দ্য ডোমেস্টিক কারেন্সি, এবং যার ফলে কিন্তু যে দেশীয় যে মূল্যটা রয়েছে বা টাকার পরিমাণ, সেই টাকার কিন্তু মূল্যটা একদমই পড়ে যায়, ঠিক আছে। তারপর কী বলছে, ওয়ান অফ দ্য আর্লিয়ার এক্সাম্পল অফ হাইপার ইনফ্লেশন অকার্ড ইন জার্মানি, এবং জার্মানিতে একসময় এই হাইপার ইনফ্লেশন হয়েছিল ইন আর্লি 1920s, অর্থাৎ 1920 সালের দিকে, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে, হোয়েন প্রাইস রোজ 2500% ইন এ মান্থ, অর্থাৎ এক মাসের মধ্যে প্রায় 2500% হচ্ছে প্রাইস কিন্তু মূল্য বৃদ্ধি হয়ে গিয়েছিল। অর্থাৎ এখানে বোঝার চেষ্টা করলো, মূল্য বৃদ্ধি মানে কিন্তু টাকার প্রাইস ভ্যালুটা কিন্তু বাড়ছে না, টাকার প্রাইস ভ্যালু অ্যাকচুয়ালি কমে গেছে। মূল্য বৃদ্ধি মিনস যে দ্রব্যগুলো বাজারে রয়েছে সেইগুলোর মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু টাকার ভ্যালুটা কমে গেছে। এইটাই হচ্ছে কিন্তু ইনফ্লেশন। এখানে অনেক সময় কিন্তু বুঝতে অনেকেই ভুল করে। যেমন দেখো, আমাদের টাকার ভ্যালু অ্যাকচুয়ালি কমে গেছে, আমাদের ইন্ডিয়ান কারেন্সি যেটা রয়েছে সেই কারেন্সির কিন্তু ভ্যালু কমে গেছে, কিন্তু বৈদেশিক যে কারেন্সি রয়েছে ডলার, সেই টাকার ভ্যালু কিন্তু কারেন্সির হচ্ছে ভ্যালুটা কিন্তু অনেকটা বেশি। অর্থাৎ আমাদের টাকার ভ্যালু এতটাই কমে গেছে যে আমরা 70 টাকা দিলে তাদের $1 পাবো। ওকে, এইটাই হচ্ছে কিন্তু ইনফ্লেশন। তারপর দেখো স্ট্যাগফ্লেশন জিনিসটা কি, ইজ দ্য কম্বিনেশন অফ দ্য হাই আনএমপ্লয়মেন্ট উইথ হাই ইনফ্লেশন, অর্থাৎ স্ট্যাগফ্লেশন হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে দেশের মধ্যে কিন্তু আনএমপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ বেকারত্বের সাথে সাথে হাই ইনফ্লেশনও থাকবে, অর্থাৎ মূল্য বৃদ্ধিটাও খুব বেশি হবে, ঠিক আছে। দিস হ্যাপেন্ড ইন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রিজ ডিউরিং 1970s, অর্থাৎ 1970 সালের দিকে এটা হয়েছিল যে সমস্ত দেশে ইন্ডাস্ট্রিয়াল বেসড যে কান্ট্রিগুলো ছিল। নেক্সট পেজ দেখব, হোয়েন এ ব্যাড ইকোনমি ওয়াজ কম্বাইন্ড উইথ ওপেক রাইজিং অয়েল প্রাইজেস লেড টু লো গ্রোথ, এবং অর্থাৎ একটা ব্যাড ইকোনমি যখন ওপেকের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, তার ফলে কিন্তু অয়েল প্রাইসটা কিন্তু খুবই লো গ্রোথে কিন্তু এগোচ্ছিল। তো এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, স্ট্যাগফ্লেশনটা কী কারণে হয়, হাই আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, তারপর লো অ্যান্ড স্লো গ্রোথ এবং হচ্ছে হাই ইনফ্লেশন, সবগুলো মিলিয়ে কিন্তু স্ট্যাগফ্লেশনটা হয়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের পেজে আমরা দেখব, নেক্সট পেজ নাম্বার 5, ইনফ্লেশন ইজ এ সাইন দ্যাট অ্যান ইকোনমি ইজ গ্রোয়িং। ইনফ্লেশন হচ্ছে আমাদের অর্থনীতির জন্য খারাপ হলেও কিন্তু ইনফ্লেশনটা কিন্তু একটা সাইন বা চিহ্ন ইঙ্গিত করে যে ইকোনমি বা অর্থনীতি কিন্তু এগোচ্ছে। দ্য আরবিআই কনসিডার্স দ্য রেঞ্জ অফ 4 to 5% অ্যাজ কমফোর্ট জোন অফ ইনফ্লেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু একটা রেঞ্জ ধরে রেখেছে, সেটা হচ্ছে 4 থেকে 5% যদি ইনফ্লেশন হয় আমাদের ইন্ডিয়াতে, সেটা কিন্তু কমফোর্ট জোন, এর বেশি হয়ে গেলে কিন্তু সেটা ক্ষতিকর। তারপর দেখব ইম্প্যাক্ট অর এফেক্ট অফ ইনফ্লেশন, অর্থাৎ এই মূল্য যদি বৃদ্ধি হয়ে যায়, মুদ্রাস্ফীতি হয়ে যায়, অর্থাৎ টাকার ভ্যালু কিন্তু কমে যাচ্ছে কিন্তু বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, এই পরিস্থিতি অর্থাৎ ইনফ্লেশনটা যদি হয় সেটার ফলে কি হবে দেখব, অর্থাৎ ইম্প্যাক্টটা আমাদের সমাজে কি পড়ে। ইনফ্লেশন অ্যাফেক্টস দ্য প্যাটার্ন অফ প্রোডাকশান, এ শিফট ইন প্রোডাকশান প্যাটার্ন টেক্স প্লেস ফ্রম কনজিউমার গুডস টু লাক্সারি গুডস, অর্থাৎ ইনফ্লেশন কিন্তু আমাদের প্রোডাকশানের ওপর এফেক্ট করে এবং প্রোডাকশান প্যাটার্নটাকেও কিন্তু চেঞ্জ করে দেয়, এবং এটা সামান্য যে নর্মাল সেগুলোকে লাক্সারি গুডসে পরিণত করে, অর্থাৎ যেগুলো নর্মাল পণ্য আমাদের বাজারে সেগুলো কিন্তু অতি বেশি মাত্রায় অর্থাৎ বেশি মূল্যে কিন্তু বিক্রি হবে, এটাই বলছি, লাক্সারি গুডে পরিণত হয়ে যাবে। নেক্সট পয়েন্ট অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্টের ওপর কীভাবে এফেক্ট ফলে।
ইনফ্লেশন ডিসকারেজেস entrepreneurs in investing at the risk of involved in the future production would be very high with less hope for returns. Uncertainty about the future purchasing power of money discourages investment and savings. অর্থাৎ কি বলছে, যে সমস্ত এন্টারপ্রেনিউয়ার্স রয়েছে বা যারা হচ্ছে টাকা ঢালে মার্কেটে প্রোডাকশানের জন্য, তারা কিন্তু রিস্ক নিতে চায় না এই প্রোডাকশানের জন্য যে ইনভেস্টমেন্টটা করবে তার ওপর। যদি খুব হাই প্রোডাকশান বর্তমানে হয়ে পড়ে, কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখলো সেই হাই প্রোডাকশানের ফলে যদি না সেই দ্রব্যগুলো কেউ কিনছে না, তখন কিন্তু এই এন্টারপ্রেনিউর্সরা ক্ষতির মুখে পড়বে। সেই পরিস্থিতির জন্য কিন্তু এই এন্টারপ্রেনিউর্সরা ইনভেস্টমেন্ট করতে চায় না, অর্থাৎ ডিসকারেজ ইনভেস্টমেন্ট কিন্তু দেখা যায় এই ইনফ্লেশনের জন্য। নেক্সট পয়েন্ট, ইনফ্লেশন অলসো রেজাল্টস ইন ব্ল্যাক মার্কেটিং। এবং ইনফ্লেশনের জন্য কিন্তু যে কালোবাজারি ব্যাপারটা হয় সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। সেলার্স মেড স্টক আপ দ্য গুডস। সেলাররা কী করে, তাদের যে মূল্যবৃদ্ধির ফলে প্রতিটা জিনিসের দ্রব্যমূল্য বেড়ে গেছে, তো আরও মুনাফার জন্য কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে মজুত করে রাখে, যাতে ফিউচারে কিন্তু আরও বেশি দামে বিক্রি করতে পারে। টু বি সোল্ড ইন ফিউচার অ্যান্ড অ্যান্টিসিপেটিং ফার্দার প্রাইস রাইজ। এবং যাতে মূল্যবৃদ্ধি আরও পরে হয় সেই জন্য ওরা স্টক করে রাখে আরও বেশি মুনাফায় বিক্রি করার জন্য। The effect of inflation is felt on the distribution of the income and wealth and production. এবং ইনফ্লেশনটা কিন্তু এই যে ইনকাম অর্থাৎ আয়, সম্পত্তি এবং প্রোডাকশানের ডিস্ট্রিবিউশন অর্থাৎ বিতরণের মধ্যে কিন্তু এফেক্ট ফেলে। তারপর ইফ দ্য ইনফ্লেশন রেটস ইজ গ্রেটার দ্যান দ্যাট দ্য আদার কান্ট্রিজ। অর্থাৎ কোনো দেশের মধ্যে যদি মুদ্রাস্ফীতি অন্যান্য দেশের থেকে যদি বেশি হয়ে যায়, ডোমেস্টিক প্রোডাক্টস বিকাম লেস কম্পিটিটিভ। অর্থাৎ দেশীয় যে পণ্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু অন্যান্য দেশের পণ্য থেকে কিন্তু রেসারেসি করতে পারে না, অনেকটা পিছিয়ে পড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট পেজ আমরা দেবো, পেজ নাম্বার 7, অন এক্সচেঞ্জ রেট অ্যান্ড ট্রেড। অর্থাৎ এক্সচেঞ্জ এবং ট্রেডের উপরে কী প্রভাব ফেলে দেখব। দেয়ার ক্যান বি অলসো নেগেটিভ ইম্প্যাক্ট to trade from an increased instability in currency exchange price caused by the unpredictable inflation। অর্থাৎ যদি ইনফ্লেশন খুব বেশি মাত্রা হয়ে যায় সেটা কিন্তু ব্যবসা বাণিজ্যের ওপরেও কিন্তু প্রভাব পড়ে। কেননা যে কারেন্সিটা এক্সচেঞ্জ হয়, যদি বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য হয়, তো বৈদেশিক কারেন্সির সাথে আমাদের কারেন্সি যদি তার ভ্যালু যদি কমে যায় বা তাদের যদি ভ্যালু যদি বেড়ে যায়, তা যখন এক্সচেঞ্জটা হয়, কারেন্সি এক্সচেঞ্জ হয় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, তখন কিন্তু সেটা অনেকটা আনস্টেবল হয়ে পড়ে, যে কারণে ট্রেডের ওপরেও কিন্তু এটার এফেক্ট ফলে। অন ট্যাক্সেস, ট্যাক্সের ওপর কীভাবে প্রভাব ফেলে। হায়ার ইনকাম ট্যাক্স রেট অন ট্যাক্স পেয়ার। যারা ট্যাক্স পে করছে তাদের ওপর কিন্তু একটা বেশি মাত্রায় ইনকাম ট্যাক্স পড়ে যায়। গভর্নমেন্ট ইনকিওরস হাই ফিসকাল ডেফিসিট ডিউ টু ডিক্রিজেস ভ্যালু অফ ট্যাক্স কালেকশান। এবং যার ফলে কিন্তু অনেকে ট্যাক্স দিতে চায় না এবং গভর্নমেন্টের কিন্তু ফিসকাল ডেফিসিট হয়ে পড়ে বাজেটের মধ্যে, অর্থাৎ গভর্নমেন্ট ঋণের মাধ্যমে চলে, যেহেতু ট্যাক্স কালেকশানটা কিন্তু অনেকটা কমে যায়। তারপর অন এক্সপোর্ট অ্যান্ড ব্যালেন্স ট্রেড। এবং এক্সপোর্ট যেটা আমদানি এবং ব্যালেন্স ট্রেডের ওপর এটা হচ্ছে প্রভাব ফলে। কীভাবে। ইনফ্লেশন রেট ইন দ্য ইকোনমি ইজ হায়ার দ্যান রেট ইন দ্য আদার কান্ট্রিজ। যদি ইনফ্লেশনটা মুদ্রাস্ফীতিটা অন্যান্য দেশের থেকেও যদি বেশি হয়ে যায়, দিস উইল ইনক্রিজ ইম্পোর্টস অ্যান্ড রিডিউস এক্সপোর্ট। এবং এর ফলে কিন্তু ইম্পোর্টটা বেশি হয়ে যাবে, অর্থাৎ আমদানি বেশি হয়ে যাবে কিন্তু রপ্তানিটা কমে যাবে, লিডিং টু এ ডেফিসিট ইন দ্য ব্যালেন্স ট্রেড। এবং এটাই কিন্তু একটা ঋণাত্মক বা একটা ঋণাত্মক ব্যবসা বাণিজ্যের দিকে চলতে শুরু করবে। ওকে, দেশ অ্যাকচুয়ালি ঋণের ওপর কিন্তু চলতে শুরু করবে। নেক্সট আমরা দেখব কজেস অফ ইনফ্লেশন, অর্থাৎ এই মুদ্রাস্ফীতিটা কী কী কারণে হয়ে থাকে। দেয়ার ইজ নো ওয়ান কজ দ্যাট ইউনিভার্সালি এগ্রিড আপন। অর্থাৎ সেখানে কিন্তু এই ইনফ্লেশনের জন্য কিন্তু কোনো একটা নির্দিষ্ট কারণ নেই, অনেকগুলো কারণ রয়েছে। বাট অ্যাটলিস্ট 2 থিওরিজ আর জেনারেলি অ্যাকসেপ্টেড হোয়াইল দ্য ডিবেট স্টিল গোজ অন। কিন্তু শুধুমাত্র দুটো থিওরির ওপর কিন্তু বেসিক্যালি খুব জোর দেওয়া হয়, সেই দুটো থিওরি আমরা নিচে দেখব। একটা হচ্ছে ডিম্যান্ডফুল ইনফ্লেশন। সেটা কি। দিস থিওরি ক্যান বি সামারাইজড অ্যাজ টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস। অর্থাৎ কি বলছে, এই থিওরিটা সেই সমস্ত থিওরির ওপর ডিপেন্ড করে বানানো হয়েছে যখন কোনো একটা পরিস্থিতিতে টাকার পরিমাণ এতটাই বেড়ে গেছে
কিন্তু দ্রব্যের পরিমাণ কিন্তু কম। অর্থাৎ এখানে একটা বাজারে 10 জন লোক আছে, 10 জনের কাছে কিন্তু 100 টাকা করে রয়েছে, কিন্তু বাজারে একটা পণ্য যেখানে রয়েছে মাত্র 5টা, এবং 10 জন লোকেরই সেই 5টা পণ্যই কিন্তু দরকার। তখন কি করবে, প্রত্যেকেই বেশি বেশি টাকা দিয়ে চাইবে যে আমি ওই পণ্যটা কিনতে চাই। সেই জিনিসটাই হচ্ছে ডিম্যান্ড ফুল ইনফ্লেশন। ইট ইজ এ মিসম্যাচ বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, এবং এটা হচ্ছে একটা ডিম্যান্ড অর্থাৎ চাহিদা এবং সাপ্লাইয়ের মধ্যে একটা মিসম্যাচ ঘটে। ইফ ডিম্যান্ড ইজ গ্রোয়িং ফাস্টার দ্যান সাপ্লাই, যদি চাহিদাটা সাপ্লাইয়ের থেকে খুব তাড়াতাড়ি বেড়ে যায়, প্রাইস উইল ইনক্রিজ, যার ফলে কিন্তু সেই হচ্ছে পণ্যটার কিন্তু দ্রব্য কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। দিস ইউজুয়ালি অকার্স ইন গ্রোয়িং ইকোনমি, এবং এটা শুধুমাত্র গ্রোয়িং ইকোনমির মধ্যে হয়ে থাকে অ্যাজ মোর পিপিল গেনিং পারচেসিং পাওয়ার, যেহেতু সেই ইকোনমির মধ্যে থাকা যে লোকজন তাদের কিন্তু কেনার ক্ষমতাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। হোয়াইল দ্য সাপ্লাই ইজ নট এবল টু ক্যাচ আপ টু দ্য গ্রোয়িং ডিম্যান্ড, যেখানে সাপ্লাইটা কিন্তু সেই যে কেনার পাওয়ারের সাথে সাথে কিন্তু ম্যাচ করতে পারছে না, অর্থাৎ সাপ্লাই কম কিন্তু চাহিদাটা বেশি। তারপর কি বলছে, হোয়েন দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি প্রিন্ট মানি ইন এক্সেস, এবং এটা কখন হয়ে থাকে, যখন কোনো সরকার তাদের হচ্ছে অর্থনীতিতে বেশি পরিমাণ টাকা ছাপিয়ে ফেলে। প্রাইস ইনক্রিজেস টু কিপ আপ উইথ ইনক্রিজ ইন কারেন্সি, এবং এর ফলে কিন্তু টাকার পরিমাণ বাজারে বেড়ে যায় এবং লিডিং ইনফ্লেশন, এবং এটার ফলে কিন্তু মুদ্রাস্ফীতি হয়ে পড়ে। নেক্সট পয়েন্টটা দেখবো কি বলছে, কস্ট পুশ ইনফ্লেশন। এটা কি, হোয়েন প্রোডাকশান কস্ট গো আপ, অর্থাৎ যখন প্রোডাকশান কস্টটা অনেকটা বেড়ে গেছে, অর্থাৎ একটা পণ্য যখন তৈরি করতে যাচ্ছি, সেই পণ্যটা তৈরি করতে হয়তো আমাকে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে, অর্থাৎ একটা পণ্য তৈরি করতে বেশি খরচ হয়ে গেছে একটা কোম্পানির, তখন কোম্পানি কি করবে, সেই খরচ করা পণ্যটার পিছনে খরচ করা অর্থটা কি করবে, বাজার থেকে তুলবে, অর্থাৎ সেই পণ্যটার মার্কেট প্রাইস অর্থাৎ এমআরপি হয়তো হাই করে দিল সেই খরচটা তোলার জন্য, অর্থাৎ সেইটাই হচ্ছে এইখানে দেখব হোয়েন প্রোডাকশান কস্ট গো আপ, অর্থাৎ প্রোডাকশান কস্ট অনেক বেশি, দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন প্রাইস টু মেনটেন প্রফিট মার্জিন, অর্থাৎ লাভ রাখতে কিন্তু সেই প্রোডাকশান যে প্রোডাক্টটার কস্ট হয়তো বাড়িয়ে দিল। ইনক্রিজড কস্ট ক্যান ইনক্লুডেড থিংস সাচ অ্যাজ ওয়েজ, ট্যাক্স অ্যান্ড ইনক্রিজড কস্ট ইম্পোর্টস, এবং এই যে প্রোডাকশান কস্টটা বেড়ে গেছে কী কী কারণে হতে পারে, একটা হচ্ছে ওয়েজেস, কর্মচারীদের বেতন দিতে গিয়ে, সরকারকে ট্যাক্স দিতে গিয়ে, এবং কস্ট অফ ইম্পোর্টস অর্থাৎ আমদানি করতে গিয়ে যে কস্টটা দরকার হয়, আমদানি বা রপ্তানি করতে গেলে যে কস্টটা দরকার হয়, যেগুলো হচ্ছে ডিউটিস, কাস্টম ডিউটিস ফিউটিস যেগুলো রয়েছে, সেই জন্য কিন্তু এই প্রোডাকশন কস্টটা লেগেছে, সেটা কিন্তু এমআরপি বাড়িয়ে এটা করে ফেলে। তারপর দেখব মেজারমেন্টস অফ ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশন যে হচ্ছে, কতটা পরিমাণ হচ্ছে, কতটা পরিমাণ বাড়তে পারে, এগুলো কিভাবে আমরা মেজার করব, ঠিক আছে। তো এটার ব্যাপারে দেখতে গেলে ইনফ্লেশন ইজ মেজার্ড বাই ক্যালকুলেটিং দ্য পার্সেন্টেজ রেট অফ চেঞ্জ অফ প্রাইস ইন্ডেক্স হুইচ ইজ কল্ড ইনফ্লেশন রেট, অর্থাৎ প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে কিন্তু আমরা এই ইনফ্লেশনটা মেজার করি, যেখানে দেখি আমরা পার্সেন্টেজ অফ চেঞ্জেস, অর্থাৎ প্রাইস ইন্ডেক্সটা কত পার্সেন্টে চেঞ্জ হয়েছে সেটা ক্যালকুলেট করে আমরা মেজার করি। তো এখানে কয়েকটা ইন্ডেক্স রয়েছে এই ইনফ্লেশন মেজার করা, সেগুলো নিচে দেওয়া রয়েছে। একটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স অর্থাৎ WPI। WPIটা কি ডিটেলসে দেখব। দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স ইজ অ্যান ইন্ডিকেটর ডিজাইন টু মেজার দ্য চেঞ্জ ইন দ্য প্রাইস লেভেল অফ কমোডিটিস দ্যাট ফ্লোস ইন্টু দ্য হোলসেল ট্রেড ইন্টারমিডিয়েটস, অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্সটা হলো এমন একটা ইন্ডিকেটর বা সূচক যেটা ডিজাইন করা হয়েছে কতটা পরিমাণ মূল্য বা অর্থ বাজারে হচ্ছে মূল্যের সাথে কিন্তু বা ক্রেতার সাথে পরিবর্তন হচ্ছে। ওকে, দ্য ইন্ডেক্স ইজ ভাইটাল গাইড টু ইন দ্য ইকোনমিক্স অ্যানালাইসিস অ্যান্ড পলিসি, এবং এই ইন্ডেক্সটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস ইকোনমিতে এবং পলিসির জন্য। ইট ইজ এ বেসিস অফ প্রাইস অ্যাডজাস্টমেন্ট ইন বিজনেস কন্ট্রাক্টস অ্যান্ড প্রোডাক্টস, এবং এটা হচ্ছে একটা বেসিক অ্যাডজাস্টমেন্ট এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা, ঠিক আছে, যেটা আমরা দেখলাম এই হোলসেল প্রাইস ইন্ডেক্সটা, এটা হচ্ছে একটা বেসিক অ্যাডজাস্টমেন্ট বিজনেস কন্ট্রাক্ট এবং প্রজেক্টের মধ্যে। ইট ইজ অলসো ইন্টেন্ডেড টু সার্ভ অ্যাজ অ্যান অ্যাডিশনাল সোর্স অফ ইনফরমেশান ফর কোম্পানিজ অন দ্য ইন্টারন্যাশনাল ফ্রন্ট, এবং এটা হচ্ছে একটা উৎস বা ডাটার সোর্স, কত পরিমাণ হচ্ছে অর্থ লেনদেন হয়েছে, কত পরিমাণ লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, কত পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা ডাটার সোর্স হিসেবেও কাজ করে। পেজ নাম্বার 12 আমরা দেখব
কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি বলছে? কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইজ স্পেসিফিক টু পার্টিকুলার গ্রুপ ইন দ্য পপুলেশান। এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা শুধুমাত্র কয়েকটা গ্রুপে হচ্ছে বিভক্ত এবং কিছু সংখ্যক লোকজনের মধ্যেই। ইট শোজ দ্য কস্ট অফ লিভিং অফ দ্য গ্রুপ, এবং আমাদের যে সমাজে যে সমস্ত লোকজন বসবাস করছে তাদের যে লিভিং কস্ট অর্থাৎ জীবন ধারণের জন্য যে খরচটা হচ্ছে সেইটা কিন্তু ইন্ডিকেট করে। ইট ইজ বেসড অন দ্য চেঞ্জ ইন দ্য রিটেল প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিস, এবং এটা কিন্তু হচ্ছে মেজার করে এই যে রিটেল প্রাইস যেটা রয়েছে আমাদের বাজারের যে পণ্যের সেটার চেঞ্জের ওপর। Based on their incomes, consumer spends money on their particular set of goods and service, এবং এই তাদের হচ্ছে আয় এবং কোনো একটা পণ্য কিনতে কত পরিমাণ সে অর্থ ব্যবহার করছে সেটার ওপর ডিপেন্ড করছে কিন্তু এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স। দেয়ার আর ডিফারেন্ট কনজিউমার্স প্রাইস ইন্ডেক্সেস, এবং অনেক রকমের কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স রয়েছে। ইচ ইন্ডিকেটস ট্র্যাক্স দ্য চেঞ্জ ইন দ্য রিটেল প্রাইস ফর ডিফারেন্ট সেট অফ কনজিউমার, এবং প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু বিভিন্ন ধরনের কনজিউমার অর্থাৎ ক্রেতার মধ্যে কিন্তু এই রিটেল প্রাইসটা কতটা ডিফারেন্ট হচ্ছে সেটা কিন্তু মেজার করে। নেক্সট পেজ আমরা দেখব মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন, এবং আমরা এই যে মুদ্রাস্ফীতি যদি খুব বেশি পরিমাণ হয়ে যায় তখন আমরা কিভাবে এটা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? তো দেখো তিনটে মেন হচ্ছে মেজার রয়েছে। একটা হচ্ছে মনিটারি মেজার, 2 নম্বর হচ্ছে ফিসক্যাল মেজার, এবং 3 নম্বর হচ্ছে আদার মেজার। এটা ডিটেলসে আমরা দেখব নেক্সট পেজে। এখানে দিয়ে রেখেছি একটা ছবির মাধ্যমে মেজার টু কন্ট্রোল ইনফ্লেশন। প্রথম মেজার হচ্ছে মনিটারি মেজার, যেখানে ক্রেডিট কন্ট্রোল করা হয়, ডিমনিটাইজেশন অফ কারেন্সি এবং ইস্যু অফ নিউ কারেন্সি, অর্থাৎ ক্রেডিট কন্ট্রোল টাকা অর্থাৎ পুরানো টাকাগুলোকে ব্যান্ড করে দেওয়া হয়, যেটা আমাদের 2017 সালে হয়েছিল, অর্থাৎ ডিমনিটাইজেশন অফ কারেন্সি, পুরানো নোটগুলো বন্দি করে দেওয়া হয়েছিল এবং নতুন নোট বাজারে ছাড়া। তারপর ফিসক্যাল মেজারমেন্ট, ফিসক্যাল মেজারমেন্টে কী হয়? কাট ইন দ্য এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচ যদি বেশি হয়ে যায় খরচের পরিমাণ কমাতে হবে। ইনক্রিজেস ইন ট্যাক্সেস, ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। ইনক্রিজেস ইন সেভিংস, অর্থাৎ সেভিংসের পরিমাণ বাড়িয়ে দেয়। সারপ্লাস বাজেট অ্যান্ড পাবলিক ডেপস, ঠিক আছে? তারপর হচ্ছে আদার মেজারমেন্টগুলো, রাইস প্রোডাকশান বাড়ানো হয়। রেশনাল ওয়েজ পলিসি, প্রাইস কন্ট্রোলিং এবং রেশনিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার এবার ডিটেলসে দেখব নেক্সট পেজ থেকে। মনিটারি পলিসি ক্যান কন্ট্রোল দ্য গ্রোথ অফ ডিম্যান্ড থ্রু অ্যান ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট অ্যান্ড কন্ট্রাকশন ইন দ্য রিয়েল মানি সাপ্লাই, অর্থাৎ মনিটারি পলিসি এমন একটা পলিসি যেখানে কিন্তু যে ডিম্যান্ড অর্থাৎ চাহিদাটা যে বেড়ে যাচ্ছে সেইটা কিন্তু কন্ট্রোল করা হয়। এবং কিসের মাধ্যমে কন্ট্রোল করা হয়? ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হারটাকে হচ্ছে বাড়িয়ে এটাকে কন্ট্রোল করা হয়। অ্যান্ড কন্ট্রাকশান ইন দ্য রিয়েল মানি সাপ্লাই, অর্থাৎ যে বাজারে যে মানি সাপ্লাইটা হচ্ছে সেটাকে একটু সংকুচিত করে। তারপর মনিটারি মেজার্স অফ কন্ট্রোলিং দ্য ইনফ্লেশন ক্যান বি আইদার কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ, অর্থাৎ এই মনিটারি মেজারমেন্টটা দু রকমের হয়। একটা হচ্ছে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ, একটা হচ্ছে পরিমাণগত এবং একটা হচ্ছে কোয়ালিটেটিভ, হচ্ছে মানে কতটা পরিমাণ ভালো। ব্যাঙ্কস রেট পলিসি, এবং এই কী কী পলিসি এখানে দেখানো হয়? ব্যাঙ্ক রেট পলিসি, ওপেন মার্কেট অপারেশন অ্যান্ড ভ্যারিয়েবল রিভার্স রেশিও আর কোয়ান্টিটেটিভ মেজার্স টু কন্ট্রোল ক্রেডিট কন্ট্রোল। এই যে দুটো আমরা হচ্ছে মেজারমেন্ট দেখলাম মনিটারি পলিসিটা, একটা কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ। এই কোয়ান্টিটিভের মধ্যে কী কী পড়ছে? ব্যাঙ্ক রেটস পলিসি, ওপেন মার্কেট অপারেশন অ্যান্ড ভেরিয়েবল রিভার্স রেশিও, এগুলো হচ্ছে কোয়ান্টিটিভ হচ্ছে মেজারমেন্ট। বাই হুইচ ইনফ্লেশন ক্যান বি ব্রট ডাউন, এবং কোয়ালিটিভ মেজারমেন্টসগুলো হচ্ছে ইনভলভমেন্ট সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মেজারমেন্ট, অর্থাৎ কোয়ালিটেটিভটা হচ্ছে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল এবং কোয়ান্টিটিভটা হচ্ছে ব্যাঙ্ক রেট, তারপর হচ্ছে ওপেন মার্কেট অপারেশন এবং রিভার্স রেশিও। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট পেজে আমরা চলে যাব। ব্যাঙ্ক রেট পলিসি, যে দেখলাম কোয়ান্টিটিভ পলিসির মধ্যে তিনটে জিনিসের নাম, ব্যাঙ্ক রেট পলিসি, তারপর হচ্ছে ওপেন মার্কেট পলিসি, সেইগুলো ডিটেলসে দেখব। ব্যাঙ্ক রেট পলিসি ইজ ইউজড অ্যাজ দ্য মেন ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি কন্ট্রোলিং ডিউরিং দ্য পিরিয়ড অফ ইনফ্লেশন, অর্থাৎ এই ব্যাঙ্ক রেটের মাধ্যমে কিন্তু যে বাজারে ইনফ্লেশনটা বেড়ে গেছে সেটা কিন্তু কন্ট্রোল করা যায়। হোয়েন দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক রাইজেস ব্যাঙ্ক রেট, অর্থাৎ যখন কেন্দ্রীয় ব্যাঙ্ক রেটটা অর্থাৎ ব্যাঙ্কের যে সুদ বা রেটটা রয়েছে সেটা যদি বাড়িয়ে দেয়, ইট ইজ সেড টু হ্যাভ অ্যাডপ্ট এ ডিয়ার মানি পলিসি, এবং তখন কিন্তু ডিয়ার মানি পলিসি অ্যাকসেপ্ট করা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কের থেকে, এটা কিন্তু বলা হয়।
দ্য ইনক্রিজ ইন ব্যাঙ্ক রেট ইনক্রিজেস দ্য কস্ট অফ বরোয়িংস হুইচ রিডিউস কমার্শিয়াল ব্যাঙ্কস বরোয়িংস ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক। ওকে, কি বলছে, ইনক্রিজ ইন ব্যাঙ্ক রেটস ইনক্রিজেস দ্য কস্ট অফ বরোয়িংস হুইচ রিডিউস কমার্শিয়াল ব্যাঙ্কস বরোয়িং ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক। এবং যদি ব্যাঙ্ক রেট সেন্ট্রাল ব্যাঙ্ক বাড়িয়ে দেয় তখন যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু কম পরিমাণ অর্থ ওই সেন্ট্রাল ব্যাঙ্কের কাছ থেকে নেবে। কনসিকুয়েন্টলি দ্য ফ্লো অফ মানি ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক, এবং যার কারণে কমার্শিয়াল ব্যাঙ্ক থেকেও কিন্তু কম পরিমাণ টাকা বাজারে আসবে। টু দ্য পাবলিক গেটস রিডিউস, এবং লোকেরাও কম পরিমাণ টাকা পাবে। দেয়ারফর ইনফ্লেশন ইজ কন্ট্রোল টু এক্সটেন্ট ইট ইজ কস্ট বাই ব্যাঙ্ক ক্রেডিট, এবং এর ফলে কিন্তু ইনফ্লেশনটা অনেকটা কমে আসবে ব্যাঙ্ক ক্রেডিটের মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর দেখব ক্যাশ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ CRR। এটা হচ্ছে একটা কোয়ান্টিটিভ পলিসি। টু কন্ট্রোল ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক রাইজেস CRR অর্থাৎ ক্যাশ রিভার্স রেশিওটা কিন্তু বাড়িয়ে দেয়। হুইচ রিডিউসেস দ্য লিডিং ক্যাপাসিটি অফ কমার্শিয়াল ব্যাঙ্কস, যেটা কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্কদের যে লোন নেওয়ার ক্ষমতাটা কিন্তু কমিয়ে দেয় সেন্ট্রাল ব্যাঙ্কের কাছ থেকে। কনসিকুয়েন্টলি ফ্লো অফ মানি ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক টু পাবলিক ডিক্রিজেস, অর্থাৎ এর ফলে কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্কের কাছ থেকে যে আমাদের জনসাধারণের কাছে বেশি পরিমাণ টাকা আসতো সেটাও কমে যাবে। ইন দ্য প্রসেস ইট হল্টস দ্য রাইজ ইন প্রাইস টু এক্সটেন্ট ইজ কজড বাই ব্যাঙ্ক ক্রেডিট ইন দ্য পাবলিক, এবং এর ফলে কিন্তু প্রাইসটা আমাদের বাজারে কমে যায়, অর্থাৎ অর্থের যোগানটা কিন্তু বাজারে কমে যায় এবং ইনফ্লেশনটাও কিন্তু কমে যায়। তারপর ওপেন মার্কেট অপারেশন, এটাও দেখব। ওপেন মার্কেট অপারেশন রেফার্স টু সেল অ্যান্ড পারচেস অফ গভর্নমেন্ট সিকিউরিটিস অ্যান্ড বন্ডস বাই সেন্ট্রাল ব্যাঙ্ক। ওপেন মার্কেট অপারেশনটা কী করে, সেল অ্যান্ড পারচেস অফ গভর্নমেন্ট সিকিউরিটি, অর্থাৎ গভর্নমেন্টের যে সিকিউরিটিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেল করে দেয়, আবার কেনাও হয় বিভিন্ন বন্ডের মাধ্যমে। টু কন্ট্রোল ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে সেন্ট্রাল ব্যাঙ্ক সেলস গভর্নমেন্ট সিকিউরিটিস, অর্থাৎ গভর্নমেন্টের যে সিকিউরিটিসগুলো রয়েছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে সেই জিনিসপত্রগুলো বিক্রি করে দেয়। টু পাবলিক অর্থাৎ লোকজনের কাছে, থ্রু দ্য ব্যাঙ্কস অর্থাৎ ব্যাঙ্কের মাধ্যমে। দিস রেজাল্টস ইন ট্রান্সফার অফ পার্ট অফ ব্যাঙ্ক ডিপোজিট টু সেন্ট্রাল ব্যাঙ্ক, এটার ফলে কিন্তু যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কের কিন্তু যে ডিপোজিটগুলো রয়েছে তাদের কাছে সেগুলো কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্কের কাছে চলে আসে। অ্যান্ড রিডিউসেস ক্রেডিট ক্রিয়েশন ক্যাপাসিটি অফ কমার্শিয়াল ব্যাঙ্ক, এবং কমার্শিয়াল ব্যাঙ্কের যে ঋণ দেওয়ার ক্ষমতা সাধারণ মানুষকে সেটাও কিন্তু কমিয়ে দেয়। তারপর আর একটা কারণ ছিল সেটা হচ্ছে ফিসকাল পলিসি, সেটাও দেখব। হায়ার ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া হয় যাতে ইনফ্লেশনটা কমতে পারে। কজিং এ ফল অফ ডিসপোজেবল ইনকাম। ওকে, তারপর লোয়ার গভর্নমেন্ট স্পেন্ডিং, অর্থাৎ গভর্নমেন্ট যদি পাবলিকের জন্য বেশি স্পেন্ড করে ফেলে সেটাও কিন্তু কমিয়ে দেওয়া হয়। তারপর কি, এ রিডাকশান ইন দ্য অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট সেক্টরস বরোস ইচ ইয়ার, এবং প্রতি বছর যে গভর্নমেন্ট সেক্টর যে সমস্ত জিনিসগুলো কিনতো সেগুলোও কিন্তু কমিয়ে দেওয়া হয়। তারপর নেক্সট পেজ আমরা দেখব ডাইরেক্ট ওয়েজ কন্ট্রোল, অর্থাৎ বেতনটাকে কন্ট্রোল করা হয় ইনকাম পলিসিসের মাধ্যমে। ইনকাম পলিসিস অর ডাইরেক্ট ওয়েজ কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এটা কমিয়ে দেওয়া হয়। সেট লিমিটস অন দ্য রেট অফ গ্রোথ অফ ওয়েজেস, অর্থাৎ প্রতি বছর যে হারে বেতন বৃদ্ধি হতো সেই বেতন বৃদ্ধিটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট করে দেয়। অ্যান্ড হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু রিডিউস কস্ট ইনফ্লেশন, যার ফলে কিন্তু বাজারে লোকের হাতে অর্থটা কমতে শুরু করে এবং ইনফ্লেশনটাও কিন্তু কমতে শুরু করে। তারপর গভর্নমেন্ট ক্যান কার্ভ ইটস এক্সপেন্ডিচার টু ব্রিং দ্য ইনফ্লেশন ইন কন্ট্রোল, এবং গভর্নমেন্ট তার খরচটাকেও কিন্তু অনেকটা কাটছাট করে এই ইনফ্লেশনটা বাজারে কমানোর জন্য। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো আজকের এই যে ইনফ্লেশন নিয়ে আমরা আলোচনা করলাম, পুরো ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল মূল্য বৃদ্ধির ওপর ডিপেন্ড করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক করে এবং কমেন্ট করে জানাবে। তোমরা এই ভিডিওর পিডিএফটা কিন্তু আমাদের অফিসিয়াল চ্যানেলে যে টেলিগ্রাম চ্যানেলে রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।